আমি অমিতাভ মণ্ডল। আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষার পাঠশালায়। আমি কারক নির্ণয় ব্যাকরণের যে অংশ, এটা আলোচনা শুরু করেছি। সেখানে কারক অকারক এই সম্পর্কে যেমন ভিডিও আপলোড করেছি, তার সাথে সাথে বিভক্তি এই অংশটাও আলোচনা হয়েছে। এরপর অনুসর্গ এবং নির্দেশক এই দুটো জায়গা আলোচনা করার প্রয়োজন আছে। তার কারণ কারক নির্ণয় করতে হলেই বিভক্তি, অনুসর্গ এবং নির্দেশক এটা আমাদের জানা প্রয়োজন। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে কারক নির্ণয় এই বিষয়টা আছে। অন্যান্য শ্রেণীতে বা পরীক্ষার বিভিন্ন যে কম্পিটিশন পরীক্ষা সেখানেও লাগে। তো যারা আগ্রহী তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি অনুসর্গ এবং নির্দেশক এই অংশটা শোনার জন্য। তো চলো আমরা শুরু করি অনুসর্গ দিয়ে। আমরা অনুসর্গ এবং নির্দেশক এই দুটি বিষয় আলোচনা করব। প্রথমে অনুসর্গ, এর ব্যুৎপত্তি অর্থাৎ উৎপত্তি কিভাবে হয়েছে। অনু পূর্বক সৃজ ধাতু যুক্ত অ সমান অনুসর্গ। অনুসর্গে অপর নাম অর্থাৎ অনুসর্গকে আর কি কি নামে আমরা চিনব, এটা প্রশ্ন হয়। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়, কর্ম সম্বন্ধীয়, পরসর্গ সম্বন্ধীয়। এটা লক্ষ্য রাখবে। এরপর আমি কয়েকটা বাক্য বলি যেখানে অনুসর্গ আছে। রহিম লাঠি দিয়ে আমটি পেড়েছে। এই দিয়েটা হচ্ছে অনুসর্গ। এই দিয়ের কাজটা কি হলো, এই লাঠি দিয়ে, লাঠি নামপদ, তারপরে দিয়ে অনুসর্গ বসলো, এটা একটা অব্যয় পদ। এখানে বসার সাথে সাথেই এই লাঠিকে সারা বাক্যের সঙ্গে সে সম্পর্কযুক্ত করলো এবং কিভাবে আম পেড়েছে সেটাও বোঝা গেল। এরপর দ্বিতীয় একটা বাক্য, তুমি অধম বলে আমি উত্তম হব না কেন। এখানে এই যে বলে, তুমি অধম বলে, এই উদাহরণটা লিখলাম কি জন্যে, এই বলে অব্যয়টি এটা অনুসর্গ, এটা কিন্তু ক্রিয়া নয়, অসমাপিকা ক্রিয়া নয়। আর আগের যে আমরা দিয়ে অনুসর্গ দেখলাম এটা হচ্ছে নামজাত অনুসর্গ, নামপদজাত। আর এই বলেটা এটা ক্রিয়াপদজাত অনুসর্গ। আবার কোনখানে ক্রিয়া হিসেবে ব্যবহার হয়, যেমন পরের যে বাক্য দেখো, তুমি কথাটি বলে তারপর বাড়ি যাবে। বলে মানে বলিয়া, কথাটা বলবে তারপর বাড়ি যাবে, অর্থাৎ এই বলেটা অসমাপিকা ক্রিয়া, কিন্তু তার আগে যে তুমি অধম বলে, এটা কিন্তু অনুসর্গ। এটা খেয়াল রাখতে হবে। এরকম ধরে ধরে, একটা ধরে অনুসর্গ, একটা ধরে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এবং চলে চলে এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে অনুসর্গ আমরা ক প্রকার পেলাম। উপরে বললাম যে একটা নাম পদজাত, একটা ক্রিয়া পদজাত। তাহলে অনুসর্গ ক প্রকার কি কি? দু প্রকার। একটা হচ্ছে শব্দজাত বা নাম পদজাত, আর দ্বিতীয় হচ্ছে ক্রিয়াপদজাত। নাম পদজাত যেগুলো, এগুলো পার্থক্য পৃথকভাবে পড়ে না কখনো, তবুও আমি পৃথক করে লিখে দিয়েছি। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, নিমিত্ত, অপেক্ষা, এগুলো সব তৎসম পদ। তারপরে দেখো দিয়ে, সাথে, মাঝে, চেয়ে, পাশে, এগুলো তৎসম থেকে তৈরি হয়েছে। এগুলো হচ্ছে তদ্ভব পদ, তদ্ভব অনুসর্গ। তারপরে আবার কিছু উদাহরণ রেখেছি, যেমন বনাম, বরাবর, বাবদ, দরুন, বাদে, এগুলি বিদেশি অনুসর্গ। এগুলো সবগুলি হচ্ছে নামপদজাত বা শব্দজাত। এরপর ক্রিয়াজাত, মানে ক্রিয়াপদ থেকে, অসমাপিকা ক্রিয়া থেকে তৈরি হয়েছে। যেমন করে, করিয়া থেকে হয়েছে। বলে, বলিয়া থেকে হয়েছে। ধরে, ধরিয়া, থেকে, থাকিয়া, লয়ে, লইয়া, এগুলো হচ্ছে ক্রিয়াপদজাত অনুসর্গ। তাহলে অনুসর্গ কাকে বলে? এর সংজ্ঞা, অনুসর্গ হলো বাক্যে যেসব অব্যয়পদ
সাধারণত নামপদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে অন্বিত করে, অন্বিত মানে সম্পর্কযুক্ত করে, অন্বিত করে এবং ক্রিয়াপদের সঙ্গে কারক সম্পর্ক নির্ধারণ করে, তাদের অনুসর্গ বলে। তাহলে এটাই সংজ্ঞা, এবং এই সংজ্ঞার ক্ষেত্রে আমি একটা জায়গা মানে হাইলাইট করি যে সাধারণত নামপদের পরে বসে, এটা বলা হয়েছে সাধারণত নামপদের পরে বসে, অর্থাৎ নামপদের আগেও কিন্তু বসতে পারে। এবং আমি সেটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো যে সীতা বিনা আমি যেন মণিহারা ফণি, বিনা এটা অনুসর্গ, সীতা নামপদ, নামপদের পরে বসেছে পরসর্গ, ঠিক আছে। কিন্তু এই বিনা আগেও বসে, যেমন পরের উদাহরণ দেখো যে বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা। তার স্বদেশী ভাষা বিনা বলতে পারতাম, তো কবিতার ছন্দের কারণে বিনাটাকে আগে লাগানো হয়েছে। তো বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা, এই হলো অনুসর্গের যে আলোচনা। এরপর আমরা নির্দেশক এই বিষয়টা আলোচনা করব। নির্দেশক আলোচনার ক্ষেত্রে প্রথমে কয়েকটি বাক্য আমি উদাহরণ হিসেবে রাখছি। যেমন ছেলেটি 10খানা লুচি খেয়েছে, এখানে নির্দেশক এই ছেলেটি এবং 10খানা, এই খানাটা টি এবং খানা এগুলো নির্দেশক। এগুলো কি কাজ করছে বুঝতে পারছি, ছেলেটি অর্থাৎ একটি ছেলের কথা বলা হচ্ছে, 10খানা অর্থাৎ 10টি লুচির কথা বলা হচ্ছে। আবার পরের যে উদাহরণ, ছেলেটি খান 10 লুচি খেয়েছে, তাহলে এখানে খানটা 10-এর আগে বসলো, এটা নির্দেশক খান। এখানে ছেলেটি, এটা নির্দেশক পরে আছে। অর্থাৎ আমরা দেখলাম যে নির্দেশক বেশিরভাগ সময় নামপদের পরে বসছে, কিন্তু এই যে খান 10 যখন বলছি তখন কিন্তু আগেও বসলো। আরেকটা উদাহরণ, পাখিটাকে ধরে দাও, পাখিটা, টাটা নির্দেশক, কে বিভক্তি। তাহলে ঘটনা কি দাঁড়ালো যে একটা যদি নির্দেশক যুক্ত হয়ে যায় তারপরেও বিভক্তি যোগ হতে পারে, এটা নামপদের ক্ষেত্রে। নামপদের ক্ষেত্রে বিভক্তি যুক্ত হয়ে যাওয়ার পর নির্দেশক যুক্ত হতে পারে না। এরপরে উদাহরণ একটা বৈশিষ্ট্য পাবো যে তোমরা এখন করবেটা কি, করবেটা মানে কোন একটা কাজ, সেই জন্য বলছে করবেটা কি, এই টাটা নির্দেশক। তাহলে ক্রিয়াপদের সঙ্গে কিন্তু বসলো, এই জন্যই উদাহরণটা আমি লিখেছি যে নির্দেশক সবসময় নামপদের পরে নয় ক্রিয়াপদের পরে বসতে পারে। তো করবেটা, করবেটা ক্রিয়াপদ, এরপরে টা বসছে নির্দেশক। এবং ক্রিয়ার ক্ষেত্রে বলছি যে যে করবে, কর যুক্ত ইবে, করিবে থেকে করবে, এই বিভক্তির পরে কিন্তু নির্দেশক বসছে, কিন্তু নামপদে বিভক্তি যুক্ত হয়ে যাওয়ার পর আর নির্দেশক বসে না। তাহলে আমরা যা দেখলাম এর উদাহরণে, সেই পরিপ্রেক্ষিতে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে দেখো। যে সব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, এখানে আমরা বর্ণ বর্ণগুচ্ছ লিখতে পারি, যে সব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ সাধারণত পদের শেষাংশে যুক্ত হয়ে, সাধারণত কখনো কখনো আগেও বসে, যে খান 10 বললাম আগে বসলো, সেই জন্য সাধারণত পদের শেষাংশে যুক্ত হয়ে পদটিকে নির্দিষ্ট, সীমিত বা দতিত করে, তাদের নির্দেশক বলে। এবারে নির্দিষ্ট, সীমিত, দতিত এই জায়গাটা আমরা সংখ্যা, পরিমাণ এসব লিখি, সে কারণে অসুবিধা কিছু নেই যদি আমি সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেই ধ্বনিগুচ্ছকে আমরা নির্দেশক বলি, এভাবেও বলা যায়, অসুবিধা কিছু নেই। এটা সংজ্ঞা হিসেবে একটা বললাম, যেটা সুবিধা মনে হবে সেটা করো। আর বইয়ে এই বিষয়ে কারক আমি যে আলোচনা করছি তার সাথে সাথে বইয়ে কারক বিষয়ে যে আলোচনায় আরো কিছু কিছু পুঙ্খানুপুঙ্খ বিষয় থাকে সেগুলো পড়ে পড়ে এগিয়ে যাবে। কি কারক, তারপর বিভক্তি, তারপর অনুসর্গ, তারপর নির্দেশক, এগুলো পড়তে থাকো। এরপরে আমি এর যে পার্থক্য, বিভক্তির সাথে অনুসর্গের, অনুসর্গের সাথে নির্দেশকের, নির্দেশকের সঙ্গে বিভক্তির, এই পার্থক্যগুলো পরের ভিডিওতে আমি নিয়ে আসবো। ওকে, ধন্যবাদ।